আলোচনা দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ তরলের বাষ্পচাপ অপেক্ষা কম কেন? লেসনে আমরা আলোচনা করব বিশুদ্ধ তরলের বাষ্পচাপ। তো বিশুদ্ধ তরলের বাষ্পচাপ এই প্রসঙ্গতে আসতে প্রথমে আমাদের একটা ধারণা থাকতে হবে, সেটা হচ্ছে বাষ্পায়ন কি এবং বাষ্পায়নের বিপরীত প্রক্রিয়া যে ঘনীভবন, সেই পূর্ববর্তী ধারণাটাও আমাদের থাকা দরকার। তো বাষ্পায়ন যদি বলি কি, যে কোনো উষ্ণতায় আমরা জানি তরল, এটা যদি তরল হয় তার যে উপরের পৃষ্ঠ, সেই উপরের পৃষ্ঠে আমরা জানি কি লিকুইড মলিকুলসগুলো বা অণুগুলো থাকে। তো তো এরা কি করে, যে কোনো উষ্ণতাতেই যখন এরা কি করে না, এরা যখন এই যখন ওপেন থাকে, তরলের উপরি পৃষ্ঠ যখন খোলা, তখন এরা কি কিছু পরিমাণ অণু কি করে না, এই আকর্ষণ বল, এদের মধ্যে যে অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটাকে যদি বায়ুমণ্ডলীয় উষ্ণতায় অতিক্রম করে, মানে এদের এই প্রত্যেকটা অণুর তো একটা গতিশক্তি আছে, সেই গতিশক্তিটা যখন অনেকটা বেড়ে যায়, তখন অণুগুলোর মধ্যে যে আকর্ষণ, সে আকর্ষণ বলকে কাটিয়ে কিন্তু এই যে তরলের যে মুক্ত তল, সেই মুক্ত তল থেকে কি হয় না, বা এই খোলা বাতাসে চলে যেতে পারে। তাহলে এই যে প্রক্রিয়া, এটাকেই আমরা বলছি বাষ্পায়ন। অর্থাৎ বাষ্পায়ন কিছুই না, যদি জলের কথা বলি, জল একটা তরল অণু, সে তার তরল দশা থেকে বাষ্পীয় দশায় চলে যাচ্ছে। এই হলো মানে জাস্ট অবস্থার পরিবর্তন তোমরা বলতে পারো। এখন যদি তো ঠিক উল্টো প্রক্রিয়াটা যখন এই বায়ুমণ্ডলে আসলে গ্যাসীয় বাষ্পকণাগুলো বাড়ছে সংখ্যায়, তখন এরা আবার কি করে, পরস্পরের সঙ্গে কিংবা এই যে মুক্ত তলের সঙ্গে ধাক্কা খায় নিজেদের মধ্যে। এদের মধ্যে যাদের মানে গতিশক্তিটা একটু কম তুলনামূলক, তারা কি করে, এদের এদের সঙ্গে আবার আকর্ষণে ফিরে আসতে পারে। এই যে বিপরীত প্রক্রিয়া, বাষ্পায়নের ঠিক বিপরীত প্রক্রিয়াটাকে বলা হচ্ছে তো এই যে বিপরীত প্রক্রিয়া, এই বিপরীত প্রক্রিয়াকেই বলা হচ্ছে ঘনীভবন। অর্থাৎ বাষ্পীয় দশা থেকে তরলের এই গ্যাসের যে অণু বা বাষ্পের যে অণু, তারা গ্যাস বা বাষ্প, এদের যে গ্যাস বাষ্পের মধ্যে একটা যে সূক্ষ্ম পার্থক্য আছে, সেটা আমি আলোচনা করে দিচ্ছি। তো এই গ্যাস বা বাষ্পীয় অবস্থা থেকে যখন তরলে ফিরে আসে, এইটাকে বলা হচ্ছে ঘনীভবন। এখন তরল কি, বাষ্প কি? এখন আমরা জানি যে স্বাভাবিক উষ্ণতায় যে কোনো তরল গ্যাসকে আমরা কি করতে পারি, সাধারণ উষ্ণতায় মানে ঘরের উষ্ণতায় যে কোনো গ্যাসকে আমরা যদি চাপ প্রয়োগ করি, তরলে পরিণত করা যায়। কিন্তু কিছু কিছু গ্যাস আছে যে যে এই রুম টেম্পারেচারে, মানে তাদের যতই চাপ প্রয়োগ করা হোক না কেন, তারা তরলে পরিণত হতে চায় না। কারণ কি? কারণ প্রত্যেকটা গ্যাসের একটা সংকট উষ্ণতা আছে। সেই সংকট উষ্ণতা যদি আমাদের ঘরের যে উষ্ণতা, তার থেকে নিচে হয়, তাহলে যতই আমরা চাপ প্রয়োগ করি না কেন, সে কিন্তু তরল হবে না। তো এই বিষয়ে আমরা 11-এ আলোচনা করেছি। তাহলে বাষ্প কি না, যাকে চাপ প্রয়োগ করলে তরলে পরিণত করা যায়। গ্যাস কি না, যাকে চাপ প্রয়োগ করলেও তার সংকট উষ্ণতার নিচে তরলে পরিণত করা যায়, কিন্তু ওপরে সংকট উষ্ণতার ওপরে যতই চাপ প্রয়োগ করা হোক, তরলে পরিণত করা যায় না, তাকেই বলা হচ্ছে গ্যাস। তো এ বিষয়ে আলোচনা এখন রাখছি। তো আমরা এইটুকু বুঝলাম যে তরল থেকে গ্যাস বাষ্প হওয়ার যে প্রক্রিয়া, এটা হচ্ছে বাষ্পায়ন, আর বাষ্প থেকে তরল হওয়ার প্রক্রিয়া হচ্ছে ঘনীভবন। এখন দেখো, সময়ের সঙ্গে সঙ্গে যদি কোনো একটা আবদ্ধ পাত্র আমরা নিই, আবদ্ধ পাত্রে এই তরলের মুক্ত পৃষ্ঠ থেকে অণুগুলো কিন্তু যত উষ্ণতা আমরা বাড়াতে পারি, অর্থাৎ আমরা যদি হিট করি, অথবা বায়ুমণ্ডলের উষ্ণতা যখন বাড়বে, তখন দ্রুত হারে কি হবে, গ্যাসের অণুগুলো কি হবে, তরলের মুক্ত পৃষ্ঠ থেকে অণুগুলো কিন্তু বাষ্পায়িত হতে থাকবে। ঠিক একই সঙ্গে বিপরীত যে প্রক্রিয়া বা ঘনীভবন, এই প্রক্রিয়াটাও কিন্তু ধীরে ধীরে শুরু হবে এবং এর হার বাড়তে থাকবে। তো আমরা সময় যখন শুরু, তখন আমার বাষ্পায়নের হার যথেষ্ট বেশি, কিন্তু ঘনীভবনের হার যথেষ্ট কম। যখন সময় বাড়ছে, দেখো সময় যত বাড়ছে, একটা সময় কিন্তু আসবে যখন বাষ্পায়নের হার যে হারে ঘটছিল, ঠিক সেই হারেই ঘনীভবন হতে থাকবে।
এই অবস্থায় আমরা বলি একটি রাসায়নিক সাম্যাবস্থা বা গতিশীল সাম্যাবস্থা সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই অবস্থায় আমরা বলতে পারি যে হারে বাষ্প তরলে পরিণত হয় সেই হারেই তরল বাষ্পে পরিণত হয়। অর্থাৎ এই আবদ্ধ পাত্রের ওপরি অংশে, উপরের যে ফাঁকা জায়গা, এখানে একটা বাষ্পচাপের একটা সম্পৃক্ত বাষ্পচাপ আমরা পাবো। মানে বাষ্পচাপ যেটা পাবো সেটা একদম ফিক্সড হয়ে যাবে, এটা আর বাড়বেও না কমবেও না। অর্থাৎ ম্যানোমিটার যন্ত্রে আমরা যদি মাপি তখন একটা ভ্যালু পাবো। ঠিক মানে ওপেনলি যদি বলি, ওপেন কোনো পাত্রে যদি মানে আমরা কোনো নির্দিষ্ট জায়গায় যদি এরকম খোলা পাত্রেও যদি তরলকে বাষ্পায়িত করি, ঠিক একইভাবে ওই তরলের অণুগুলো বাষ্প হতে থাকে এবং বায়ুমণ্ডলীয় চাপে ওরা কিন্তু একটা নির্দিষ্ট কি তৈরি করে, বায়ুমণ্ডলীয় যে চাপ, সেই চাপে একটা সম্পৃক্ত অবস্থায় আসে। অর্থাৎ যে তরলের যে বাষ্প, এরা সম্পৃক্ত অবস্থায় আসে এবং যতক্ষণ না এই তরলের বাষ্পচাপটা বায়ুমণ্ডলীয় চাপের সমান না হয় ততক্ষণ কিন্তু বাষ্পায়নটা চলতে থাকে। মানে বাষ্পায়নের হার ততক্ষণই বাড়তে থাকে যতক্ষণ না বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান হয়। এই হলো ঘটনা। তাহলে আমরা বুঝলাম যে কোনো একটা বিশুদ্ধ তরল তার উপরি তলে সে খোলা পাত্র হোক আর ওপেন থাক, সে কিন্তু একটা সময় পরে সে কি হয় না, তার বাষ্পায়নটা কি হয়, একটা নির্দিষ্ট চাপ সৃষ্টি করে। যদি খোলা পাত্র হয় তাহলে কিন্তু সাম্যাবস্থা সৃষ্টি হবে না, মানে বাষ্পায়ন হতেই থাকবে। কিন্তু যদি বদ্ধ পাত্র হয় তাহলে কিন্তু আমরা একটা নির্দিষ্ট ভ্যালু পাবো। বদ্ধ পাত্রে কি হবে, একটা এই জায়গাতে একটা বিশুদ্ধ চাপ, মানে বিশুদ্ধ তরলের যে বাষ্পচাপ, সেটা কিন্তু আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে, তো এই জন্য আবদ্ধ পাত্রের কনসেপ্টটা ধরা হয়েছে, কারণ আবদ্ধ পাত্রে আমরা এই তরলের কতটা বাষ্পচাপ হতে পারে সেটা আমরা অবভিয়াসলি বুঝতে পারবো। এখন এখানে একটু একটা প্রশ্ন করতে পারি যে এই যে এই তরলের যদি ওপেন সারফেস, এটা যদি আমি বাড়িয়ে দিই তাহলে কি এই বাষ্পচাপের ভ্যালু পাল্টাবে না একই থাকবে? সাধারণ বুদ্ধিতে তোমাদের হয়তো ছাত্রছাত্রীদের মনে হবে যে যত সারফেসটা বড় হবে, অর্থাৎ পাত্র যত বড় হবে তত বেশি এখানে বেশি বাষ্প জমবে, ফলে বাষ্পচাপ বেশি হবে। কিন্তু ভেবে দেখো, যেমন বেশি বাষ্প জমবে তেমন বেশি জায়গাও তো পাবে, কারণ ওপেন যদি স্পেস হয়, তার যদি সারফেস এরিয়া বাড়ে তাহলে তার ফ্রি এই যে মানে যে ফাঁকা জায়গা, এই জায়গাটাও তো বেশি হবে। কাজে চাপটা কিন্তু একই হবে। চাপ, কারণ আমরা জানি ভি সিম্পলি ভ্যারিজ টু এন। আমরা জানি ভি সিম্পলি ভ্যারিজ টু এন। আমরা গ্যাসের অণু যদি বাড়াই তাহলে আয়তনও কি হবে, একইভাবে বাড়বে। আর গ্যাসের অনুসংখ্যার যদি বাড়ে, যেহেতু ভি বেড়ে যাচ্ছে, তার ফলে চাপটা কিন্তু পি সমান কি সমানুপাতি আমরা জানি 1/v। যেহেতু অনুসংখ্যা বাড়ার জন্য কি হচ্ছে, এখানে ভিটাও বাড়ছে। হ্যাঁ, ভিটা বাড়ছে, তাহলে অনুসংখ্যা যথেষ্ট বাড়লো, কিন্তু যেহেতু ভি বেশি তাই বাষ্প চাপটা এটা আমার ফিক্সড হয়ে যাচ্ছে। ক্লিয়ার? কমনলি মনে হয় যে যদি আমরা এই বাষ্পচাপের পরিমাণ বলি তরলের প্রকৃতির ওপর নির্ভর করে, এটা যেমন সত্য। তরলের কি মুক্ত তলের উপরিতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, সেটা আমরা বলবো। নর্মালি আমরা স্টুডেন্টরা বলে ফেলি যে হ্যাঁ নির্ভর করে। তো এসো আমরা গাণিতিকভাবে একটু দেখে নিই। দেখো, তোমরা জানো পিভি সমান এনআরটি। তাহলে এই কনসেপ্ট থেকে তোমরা দেখো বলতে পারবে পিভি বাই এনটি সমান কিন্তু কনস্ট্যান্ট। তাহলে দেখো আমি যদি তরলের মুক্ত তলটাকে সারফেস এরিয়াটা বাড়াই, ক্ষেত্রফল, তাহলে কি হবে, এইখানে দ্রুত হারে বাষ্পায়িত হতে থাকবে এবং অণুর সংখ্যা বাড়বে, অর্থাৎ মোল সংখ্যা বাড়বে। মোল সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে দেখো যেহেতু পাত্রটা বড় হয়ে গেছে, কাজে ভিও তো বেড়ে গেছে, তাহলে এটাও বাড়লো, তাহলে পি কি হবে, কনস্ট্যান্ট থাকবে। কাজে তরলের এই যে উপরের প্রান্ত, মুক্ত প্রান্ত, এখানে বাষ্পচাপটা আমার একই থাকবে। ওকে, তাহলে কি বোঝা গেল যে সারফেস এরিয়া যতই বাড়াও না কেন, বাষ্পচাপ কিন্তু তার উপর নির্ভর করে না। এটা একটা এমসিকিউতে আসে। তো আমরা এখন জেনে নেব যে আসলে তরলের বাষ্পচাপ কী কী বিষয়ের উপর নির্ভর করে। তো প্রথমেই আমরা যেটা বলবো সেটা হচ্ছে, দেখো, দ্রাবকের প্রকৃতি। তুমি যদি ডাই ইথাইল ইথার নাও, ডাই ইথাইল ইথারের অণুগুলির মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন খুব কম,
এই জন্য আমরা তো এটাকে উদ্বায়ী বা ভোলাটাইল লিকুইড বলি। কিন্তু ওয়াটার মলিকুলসের মধ্যে তোমরা জানো একটা স্ট্রং এইচ বন্ডিং ফোর্সেস অফ অ্যাট্রাকশন আছে, তাই না? জলের মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে। যদি জল এবং ডাইইথাইল ইথারের মধ্যে যদি তুলনা করি বা ইথাইল অ্যালকোহলের অণুগুলোর মধ্যে যদি তুলনা করি, এদের মধ্যেও কিন্তু দুর্বল এইচ বন্ধন আছে এবং জলের মধ্যে তার চেয়ে স্ট্রং আছে। কাজে যত আন্তরাণবিক আকর্ষণ বলটা বেশি হবে, তারা তো সহজে বাষ্পায়িত হতে চাইবে না, তাই না? তরলের বাষ্পচাপও কম হবে। তাহলে এর থেকে বলতে পারলাম ডাইইথাইল ইথার যে স্পিরিট, এর দ্রুত উদ্বায়ী হবে এবং এর থেকে যে তরলের বাষ্পচাপ বেশি হবে। এটা থেকে কিন্তু একটা এমসিকিউ আসতে পারে। উষ্ণতা, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। দেখো টেম্পারেচার যত বাড়াবে কী হবে না, তরলের যে ফ্রি সারফেসে যে মলিকুলসগুলো থাকবে, অণুগুলো থাকবে, তাদের মধ্যে কী হবে না, তাদের মধ্যে ফোর্সেস অফ অ্যাট্রাকশনটা ধীরে ধীরে কমবে। কেন না, অ্যাভারেজ এনার্জি বাড়ছে। দেখো উষ্ণতা বাড়লে কী হয়, অণুগুলোর যে গড় গতিশক্তি বাড়ে, তাহলে ওরা সহজেই ওদের পরস্পরের প্রতি যে ফোর্সেস অফ অ্যাট্রাকশন সেটাকে কমিয়ে, মানে সেটাকে ওভারকাম করে বেরিয়ে যাবে। অর্থাৎ আমি যদি এটা একটা তরলের তল ভাবি, এই তরলের তলে মলিকুলসগুলো ধরো এইগুলো আছে, এই মলিকুলসগুলোর মধ্যে কিন্তু একে অপরকে কী করে, আকর্ষণ করে। এখন প্রত্যেকটা মলিকুলসের কিন্তু অ্যাভারেজ এনার্জি বেড়ে যাবে যদি উষ্ণতা বাড়ে। তাহলে উষ্ণতা বাড়লে অ্যাভারেজ এনার্জি যদি বাড়ে, তাহলে এরা সহজে এই ফোর্সেস অফ অ্যাট্রাকশনটাকে ওভারকাম করে বাষ্প অবস্থায় চলে যাবে এবং তখনই বাষ্পচাপটাও বাড়বে। কাজেই বুঝলাম কি, উষ্ণতা বাড়লে তরলের কি বাড়ে, বাষ্পচাপও বাড়ে। নেক্সট দেখো একটা বক্তব্য আছে এখানে, স্থির উষ্ণতায় বাষ্পচাপ নিচের কোন কোন বিষয়গুলির ওপর নির্ভর করে না, আমরা সেটা একটু আলোচনা করে নেব। প্রথম বলা হচ্ছে দেখো তরলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। ওটা অলরেডি আমরা আলোচনা করেছি যে সারফেস এরিয়া যতই বাড়াও কোনো প্রবলেম, বাষ্পচাপ একই থাকবে। তরল বা তরলে যে পাত্রের আয়তন, আমি পাত্রের আয়তন যতই বড় করি না কেন, বাষ্পচাপটা তরল বা তরলের ধারণকারী পাত্রের আয়তনের উপর নির্ভর করবে না। এখন কোনো স্টুডেন্ট হয়তো প্রশ্ন করতে পারে যে কেন করবে না। ধরো এটা একটা পাত্র, এটা একটা পাত্র, এই সোজা হচ্ছে, হ্যাঁ, এই পাত্রে মনে করো অল্প পরিমাণ জল নিলাম। আর একজন স্টুডেন্ট কী করলো, সে একই পাত্র নিল, সে কী করলো, একটু বেশি পরিমাণ জল নিল। দুটোই মনে করো এটাকে ঢাকনা দেওয়া হলো। তাহলে এখন এর ওপেন স্পেসটা অনেক বেশি, এর ওপেন স্পেস কম। তাহলে কী হবে, তোমরা স্বাভাবিকভাবে ভাবে এখানে তো বাষ্পচাপ কম হবে, এখানে বেশি হবে। নো, একটুখানি ভাবি আমরা। দেখো এখানে যত ফাঁকা পাবে না বাষ্পের অণুগুলোর সংখ্যা কিন্তু অনেক বেশি হবে এর তুলনায়। এখন আমরা জানি কি, পিভি সমান এনআরটি, পিভি বাই এনটি সমান কনস্ট্যান্ট, আগে আলোচনা করেছি। কাজে এন যদি বেড়ে যায়, ভি আমি ধরলাম এখানে অনেক বেশি, কাজেই এনও তো বেশি। অর্থাৎ তরলের মণুগুলো যেহেতু ফাঁকা জায়গা পাচ্ছে, তারা কী হবে, অনেক বেশি হারে বাষ্পায়িত হবে এবং সংখ্যায়ও অনেক বেশি থাকবে। কাজে ভি বেশি, এন বেশি, পি একই। তাহলে এক্ষেত্রেও যেহেতু উষ্ণতা একই আছে দুটো তরলের ক্ষেত্রেই, তাহলে এই ওপেন স্পেসের ওপর ডিপেন্ড করছে না। ক্লিয়ার না? নেক্সট দেখো বলছে, উষ্ণতা স্থির রেখে যদি যে কোনো একটির পরিবর্তন করলে তরলের বাষ্পায়ন এবং বাষ্পের যে ঘনীভবন সমান মাত্রায় প্রভাবিত হয়, যেটা আলোচনা করলাম তোমাদের সাথে, সেই ব্যাখ্যাটা এখানে করানো আছে। স্থির উষ্ণতায় তরলের যে বাষ্পচাপ তরলের পরিমাণের ওপর নির্ভর করে না, কারণ বাষ্পায়ন তরলের পৃষ্ঠতল থেকে হয়, অর্থাৎ তরলের পরিমাণের ওপর নির্ভর করছে না। আমি তরল কম নিই বেশি নিই সেটা কোনো ব্যাপার না, এর উপরে যে সারফেস এরিয়া থেকে হচ্ছে। তরলের পরিমাণ বৃদ্ধি বা হ্রাসে তরলের অভ্যন্তরে অণুর সংখ্যা যথাক্রমে বৃদ্ধি পায়, হ্রাস পায়, ফলে তরলের পৃষ্ঠতলে সংঘটিত বাষ্পায়নের হারের উপর কোনো প্রভাব পড়ে না, কারণ পৃষ্ঠতলের প্রতি একক ক্ষেত্রে অণুর সংখ্যা একই থাকছে। অর্থাৎ একক ক্ষেত্রফলে যতগুলি অসংখ্যক অণু থাকবে, সেই অণুর সংখ্যার উপরে কিন্তু নির্ভর করতে পারে। অর্থাৎ টোটাল সারফেস এরিয়ার ওপর কি তরলের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করবে না। তরল যদি একই থাকে, কারণ সারফেস এরিয়া যাই যত বেশি হোক না কেন, এই প্রতি একক ক্ষেত্রে অণুর সংখ্যা যেহেতু একই থাকছে। প্রসঙ্গক্রমে আমরা তরলের বাষ্পচাপ সংক্রান্ত যে উষ্ণতা
তরলের বাষ্পচাপ যে কীভাবে উষ্ণতার সঙ্গে নির্ভরশীল সে বিষয়ে ক্লাসিয়াস ক্ল্যাপেরান দুই বিজ্ঞানী একটি সমীকরণের সাহায্যে প্রকাশ করেছেন। তো যারা একটু নিট বা জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দেবে তাদের ক্ষেত্রে এটা অবশ্যই একটা প্রয়োজনীয় সমীকরণ, তোমরা একটু বুঝে নেবে। তো আমরা থার্মোডিনামিক্সে থেকে এটা পেয়েছি ক্লাসিয়াস ক্ল্যাপেরান ইকুয়েশন, যেখানে প্রেশার যদি পি হয়, টেম্পারেচার যদি টি হয়, সেই টি উষ্ণতাতে এবং পি চাপে তরল যদি তার বাষ্পে রূপান্তরিত হয়, তার জন্যে প্রতি মোল পিছু মানে 1 মোল তরল 1 মোল বাষ্পে পরিণত হলে যে পরিমাণ তাপের গ্রহণ বা বর্জন করে, বাষ্পে পরিণত হলে অবশ্যই গ্রহণ করে বা বাষ্প থেকে তরল হলে বর্জন করে, সেটা যদি এনথালপি অফ ভ্যাপারাইজেশন বলা হয়, ডেল্টা এইচ ভ্যাপ। তো ইকুয়েশনটা হচ্ছে lnp ইকুয়াল টু মাইনাস ডেল্টা এইচ ভ্যাপ ভ্যাপারাইজেশন ডিভাইডেড বাই RT প্লাস কনস্ট্যান্ট। তো এখানে 1 মোল পদার্থের ক্ষেত্রে বলা হচ্ছে, যদি n মোল পদার্থের ক্ষেত্রে বলা হয় তাহলে সেক্ষেত্রে nRT হলো। এখন ধরা যাক T1 এবং T2 উষ্ণতায় এই তরলের বাষ্পচাপ যথাক্রমে P1 এবং P2, যেখানে T2 গ্রেটার দেন T1 আমরা ধরে নিচ্ছি, T2 উষ্ণতা বেশি। তাহলে সেক্ষেত্রে এই ইকুয়েশন থেকে আমরা এটা লিখতে পারি যে lnP1 ইকুয়াল টু মাইনাস ডেল্টা এইচ ভ্যাপারাইজেশন ডিভাইডেড বাই RT1 প্লাস কনস্ট্যান্ট। একইভাবে lnP2 সমান মাইনাস ডেল্টা এইচ ভ্যাপারাইজেশন বাই RT2 প্লাস C। এবার 1 নম্বর থেকে 2 নম্বর বাদ দিলে আমরা সিম্পলি পেয়ে যাব lnP2 মাইনাস lnP1, যেটাকে আমরা লিখতে পারি lnP2 বাই P1 সমান মাইনাস ডেল্টা এইচ ভ্যাপারাইজেশনটা কমন নিলে আমরা পেয়ে যাব ডিভাইডেড বাই R কমন নিলে 1/T2 মাইনাস 1/T1, কনস্ট্যান্ট টার্মটা ক্যান্সেল হবে। তো এই সমীকরণ থেকে সহজেই দেখো আমরা এনথালপি অফ ভেপারাইজেশনের ভ্যালু বের করতে পারি যদি দুটো ভিন্ন উষ্ণতাতে চাপটা মাপতে পারি। কোনো একটা তরল নেব, তরলের আবদ্ধ পাত্রের তরলটা নিয়ে ম্যানোমিটারের সঙ্গে কানেক্ট করব, দুটো ভিন্ন টেম্পারেচারে সম্পৃক্ত অবস্থায় বাষ্পচাপটা সাম্যাবস্থায় যখন আসবে বাষ্পচাপটা মেপে নেব P2 P1। তাহলে এখান থেকে ডেল্টা এইচ ভ্যাপারাইজেশন কিন্তু এই ইকুয়েশন থেকে সহজেই মাপা যায়। এবার কোনো তরলের এনথালপি অফ ভ্যাপারাইজেশন যদি জানা থাকে, সেখান থেকে দুটো ভিন্ন টেম্পারেচারে তাদের প্রেশারটাও কিন্তু, অর্থাৎ তরলের বাষ্পচাপটাও আমরা সহজেই জানতে পারবো। যেমন দেখো একটা উদাহরণ দেওয়া হচ্ছে, জলের বাষ্পীভবনের মোলার এনথালপি। হ্যাঁ, অবশ্যই এটা কিন্তু উষ্ণতা নিরপেক্ষ, এই এনথালপি অফ ভ্যাপারাইজেশন। 25 ডিগ্রি সেন্টিগ্রেডে বাষ্পচাপ দেওয়া আছে 50 ডিগ্রিতে কত। সিম্পলি ইকুয়েশনটা আমরা ইউজ করব, lnP2 বাই P1, P1 এর ভ্যালু বসালাম, P2 আমরা জিজ্ঞাসা, সমান আমরা লিখতে পারি ডেল্টা এইচ ভ্যাপারাইজেশন ব্র্যাকেট ডিভাইডেড বাই R, R এর মান 8.314 ব্র্যাকেট 1 বাই, এখানে কী হবে মাইনাসটাকে যদি এর ভেতরে ঢুকিয়ে দিই তাহলে 1/T1 আগে আসবে, তাহলে 1/25 ডিগ্রি মানে 298 মাইনাস 1/T2, T2 হচ্ছে কত 50 ডিগ্রি মানে 323 K। তো এইভাবে এখান থেকে P2 পেয়ে গেলাম এই। তো 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের বাষ্পচাপ এই। তাহলে একইভাবে আমরা যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যাই, দেখবে জলের বাষ্পচাপটা কত হবে, নর্মালি অনেকটা বেশি হবে, এই তো 50-এ যা হবে বেশি হবে। এখন প্রসঙ্গক্রমে এখানে একটু বলে রাখি যে স্ফুটনাঙ্ক, জল যে উষ্ণতায় তরলের বাষ্পচাপ স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপের সমান হয় এবং সেই অবস্থায় কি হয়, তরল ফুটতে শুরু করে এবং জাস্ট কী হবে, লিকুইড থেকে তার গ্যাস হবে। এবং এই অবস্থায় যে এনথালপিটা অ্যাকসেপ্ট করবে, মানে যে এনথালপিটা পেলে তবেই সে তরল থেকে বাষ্প হবে, সেটাকেই বলা হচ্ছে লিন তাপ, যেটাকে ল্যাটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশন বলতে পারো অথবা এনথালপি অফ ভ্যাপারাইজেশন বলতে পারো। এবং এই অবস্থায় যে উষ্ণতা, সেই উষ্ণতাই হচ্ছে তরলের স্বাভাবিক স্ফুটনাঙ্ক। তাহলে তরলের স্বাভাবিক স্ফুটনাঙ্ক পেতে গেলে তরলকে ফোটাতে শুরু করতে হবে এবং বায়ুমণ্ডলীয় চাপের যখন সমান হবে তখন দেখা যাবে যে তার উষ্ণতা কিন্তু আর বাড়ছেও না কমছেও না। এই অবস্থায় যে টেম্পারেচারটা দিচ্ছে তরল, সেটাই তার স্বাভাবিক স্ফুটনাঙ্ক। এটা আমাদের জেনে রাখা দরকার। তো লেসন 14 এখানেই শেষ করছি।